নমস্কার। আজ আমরা রবার্ট কিওসাকির খুব বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে এর একটা চমৎকার পর্যালোচনার সারাংশ আছে, তো সেটার ভিত্তিতেই আলোচনাটা করব। বোঝার চেষ্টা করব যে কেন এই বইটা এত বছর পরেও প্রাসঙ্গিক, আর কিভাবে এটা আমাদের টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তাকে চ্যালেঞ্জ করে। অবশ্যই আমার মনে হয় বইটার মূল আকর্ষণই হল দুটো একেবারে আলাদা আর্থিক দর্শনকে মুখোমুখি আনা। কিওসাকি এটা করেছেন তার নিজের বাবা, যাকে উনি গরিব বাবা বলছেন, আর তার বন্ধুর বাবা মানে ধনী বাবার অভিজ্ঞতার মাধ্যমে। হ্যাঁ, এই তুলনাটা দারুণ। গরিব বাবার দর্শনটা কি ছিল? ভালো করে পড়ো, ভালো চাকরি করো, সেফ খেলো। কিন্তু ধনী বাবার আইডিয়াটা তো একদম অন্যরকম, তাই না? ঠিক তাই। ধনী বাবা জোর দিতেন আর্থিক শিক্ষার উপর, মানে টাকা কিভাবে কাজ করে সেটা বোঝা। আর শুধু তাই নয়, টাকাকে নিজের জন্য কাজে লাগানো। এটা শুধু কে কত রোজগার করছে তার গল্প নয়, এটা আসলে একটা মাইন্ডসেটের ব্যাপার। মানে টাকাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আলাদা। আর এখান থেকেই তো বইয়ের প্রথম মূল আইডিয়াটা আসে, যে অর্থের জন্য কাজ করো না, অর্থকে দিয়ে কাজ করাও। আমরা বেশিরভাগই তো মাসের শেষে মাইনের অপেক্ষায় থাকি। ধনীরা কি অন্যভাবে ভাবেন? তারা ভাবেন সিস্টেম তৈরির কথা, এমন একটা কিছু তৈরি করা, ধরুন কোনো অ্যাসেট বা ব্যবসা যা নিজেই আয় তৈরি করবে। আপনার সরাসরি সেখানে সারাক্ষণ থাকার দরকার হবে না। আর মজার ব্যাপার হলো, এর জন্য সবসময় বিশাল টাকা লাগে তাও না, বরং দরকার পরিকল্পনা, ধৈর্য আর সঠিক মানসিকতা, মানে ওই মাইনের উপর নির্ভরতা কমানো। কিন্তু এই যে সিস্টেম বা অ্যাসেট তৈরি, এর জন্য তো ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞানটা দরকার। কিওসাকি বলছেন স্কুলে তো এটা শেখানো হয় না। এটা কি সত্যি? এখনো? হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট বইটার। প্রাতিষ্ঠানিক শিক্ষায় এই দিকটা প্রায় নেই বললেই চলে। আর তাছাড়া টাকা পয়সার কথা উঠলেই আমাদের মধ্যে কেমন একটা ভয় বা অস্বস্তি কাজ করে, তাই না? কিওসাকি এখানে খুব সহজ করে সম্পদ মানে অ্যাসেট আর দায় মানে লাইবিলিটির পার্থক্যটা বুঝিয়েছেন। অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা আনে, ধরুন ভাড়ার আয় বা স্টক ডিভিডেন্ড। আর লাইবিলিটি টাকা বের করে নেয়, যেমন গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিল। তো ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য অ্যাসেট বাড়াতে হবে, লাইবিলিটি কমাতে হবে, এটাই মূল কথা। আচ্ছা, বইয়ের তৃতীয় আইডিয়াটা হলো নিজের ব্যবসা বা অ্যাসেট তৈরি করা। উনি বেশ জোর দিয়েই বলছেন যে চাকরি করে আমরা আসলে অন্যের সম্পদ বাড়াই। কথাটা একটু রূঢ় শোনায় যদিও। যুক্তিটা হলো যে চাকরির মাইনে মূলত খরচ হয়ে যায়, নিজের স্থায়ী সম্পদ সেভাবে তৈরি হয় না। তাই নিজের ব্যবসা বা এমন কোনো বিনিয়োগে উনি জোর দেন যেখান থেকে একটা প্যাসিভ ইনকাম আসতে পারে। তবে এটাও ঠিক, সব চাকরি এক নয়, কিছু চাকরি থেকে দারুণ শেখাও যায়। সেটাই তো ওনার চতুর্থ নীতি, তাই না? যে শুধু মাইনের জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা, চাকরিটাকে একটা ট্রেনিং গ্রাউন্ড হিসেবে দেখা। একদম। বিশেষ করে সেলস, মার্কেটিং, ইনভেস্টিং, কমিউনিকেশন, লিডারশিপ, এই স্কিলগুলো খুব জরুরি। এগুলো শুধু ব্যবসায় নয়, জীবনের সব ক্ষেত্রে কাজে লাগে আসলে। কিন্তু এই পথে এগোতে গেলে, নিজের কিছু করতে গেলে দুটো বড় বাধা আসে, ভয় আর আলস্য, তাই না? টাকা হারানোর ভয়, ফেলিওরের ভয়। ঠিক। ধনী মানসিকতার মানুষরা কিন্তু ঝুঁকি এড়ান না, তারা ক্যালকুলেটেড রিস্ক নেন। তারা ঝুঁকিটাকে বিশ্লেষণ করেন, বোঝেন, তারপর সিদ্ধান্ত নেন। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয়ের জন্য সুযোগ নষ্ট করাটাই আসল সমস্যা। বইটা তো খুবই জনপ্রিয়, কিন্তু এর সমালোচনাও তো আছে। যেমন অনেকে বলেন এতে খুব বেশি রিয়েল এস্টেট বা বড় ব্যবসার কথা বলা আছে, সবার জন্য হয়তো প্র্যাকটিক্যাল না, বা খুব বেশি ডিটেলড পরামর্শ নেই। হ্যাঁ, সমালোচনাগুলো ফেলে দেওয়ার মতো না। কিছু আইডিয়া হয়তো সবার জন্য নয়, কিন্তু বইটার আসল শক্তি হলো এটা মানুষকে মোটিভেট করে, অর্থ নিয়ে পুরনো ধ্যান ধারণাকে নাড়িয়ে দেয়। বিশেষ করে ইয়াং জেনারেশন বা যারা সবে আর্থিক স্বাধীনতার কথা ভাবছে, তাদের জন্য এটা দারুণ একটা চিন্তার খোরাক যোগায়। আর ভাষাটাও খুব সহজ। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে ধনী হওয়ার কোনো গোপন ফর্মুলা দিচ্ছে না, বরং এটা আমাদের মাইন্ডসেট পরিবর্তনের কথা বলছে। যে আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো আর্থিক জ্ঞান, বিনিয়োগের মানসিকতা আর ঝুঁকি নেওয়ার সাহস। ঠিক। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে। ধরুন
বইয়ের বলা কিছু নির্দিষ্ট উপায় যেমন কর্পোরেশন বানানো বা বড় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সেটা হয়তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু তাহলেও কি ওই মূল মানসিকতাটা গ্রহণ করা যায় না? মানে আয়ের পরিমাণ যাই হোক না কেন, প্রতিদিনের জীবনে ওই সম্পদ বনাম দায়ের ধারণাটা কাজে লাগিয়ে ছোট ছোট কি পরিবর্তন আনা যায়, এটা একটু ভেবে দেখার মতো বিষয়।